আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, বিগত কয়েক শতকে বা বিগত কয়েক দশকে আমাদের দেশে এবং পৃথিবীতে সার্জারি বা শল্য চিকিৎসার যে শাখাটি প্রভূত উন্নত সাধন করেছে তার মধ্যে প্লাস্টিক সার্জারি অন্যতম। প্রিয় দর্শক, আমরা সাধারণভাবে গণমাধ্যমের মাধ্যমে অথবা লোকমুখে আমরা এরকম শুনে থাকি যে সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রেই শুধুমাত্র প্লাস্টিক সার্জারি ব্যবহৃত হয় বা কসমেটিক সার্জারি ব্যবহৃত হয়, কিন্তু আসলে প্লাস্টিক সার্জারির ভূমিকা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগে অথবা অপারেশনের ক্ষেত্রে বা অনেক ক্ষত বা ইনজুরির ক্ষেত্রেও প্লাস্টিক সার্জারির অসংখ্য ভূমিকা রয়েছে। প্রিয় দর্শক, আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আমাদের আলোচনার বিষয় বাংলাদেশে প্লাস্টিক সার্জারির চিকিৎসা এবং সম্ভাবনা। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন, আমাদেরকে প্রশ্ন করতে পারেন টেলিভিশনে দেখানো নাম্বারে, এবং এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে আপনারা দেখতে বা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV লাইফস্টাইল এই ঠিকানায়। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন, সহযোগী অধ্যাপক, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, প্রথমেই এভাবে একটু জানতে চাইব যে কথাটি বললাম যে অনেক সময় আমরা শুনি যে প্লাস্টিক সার্জারি শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে ব্যবহৃত হয় বা এরকম ধারণা রয়েছে, ভুল ধারণা রয়েছে বলা যেতে পারে। আসলে প্লাস্টিক সার্জারির ভূমিকাগুলো কি কি, কোথায় কোথায় আপনার প্লাস্টিক সার্জারি চিকিৎসা দিচ্ছেন, এই বিষয়গুলো একটু। ধন্যবাদ। এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে প্লাস্টিক সার্জারি মানেই হচ্ছে মানুষ মনে করে যে তার চেহারা বদলে দেবে বা তার শরীরের এমন অংশটাকে এমন করে দেবে যাতে অনেক সুন্দর হয়, কিন্তু প্রকৃত অর্থে প্লাস্টিক সার্জারি আমরা বলে থাকি, যেটা আমরা যারা প্লাস্টিক সার্জন, যে প্লাস্টিক সার্জন মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তাদের কাজ। অর্থাৎ শরীরের উপরিভাগে আমরা যেটা বলি চুল, ত্বক থেকে শুরু করে একদম শরীরের উপরিভাগে যত সমস্যা, ক্ষত জাতীয় যত সমস্যা হয় তার সব কিছুই আসলে প্লাস্টিক সার্জনরাই ডিল করে থাকে। এবং আমাদের প্লাস্টিক সার্জারির টেক্সট বুকে একটা কথা আছে যে উই আর দ্য ফিনিশার, অর্থাৎ প্লাস্টিক সার্জনরা অন্যান্য সার্জারি যে সমস্ত সমস্যা হয় তার ফিনিশার হিসাবেই কাজ করে। বিষয়টা যদি আমি এমনভাবে ব্যাখ্যা করি যে আমরা আসলে কি কি কাজ করে থাকি। জি, প্রথমত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আমরা করে থাকি, শরীরের বিভিন্ন অংশ যখন শরীর থেকে চলে যায়, নষ্ট হয়ে যায়, তার রিপ্লেসমেন্ট করা বা সেটাকে আমরা বলি পুনর্গঠন করা। জি, এটা হচ্ছে রিকনস্ট্রাকশন, আমরা ইংরেজিতে শব্দ বলে থাকি। এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ আসলে প্লাস্টিক সার্জারি। এই রিকনস্ট্রাকশনের কাজটা কি কি কারণে প্রয়োজন হয় আমরা যদি সংক্ষেপে বলি, ধরুন আমরা জানি যে বার্ন আমাদের দেশে একটা অত্যন্ত বড় সমস্যা এবং প্রতি বছরে প্রায় 5 থেকে 6 লাখ মানুষ পুড়ে যায়। এই পুড়ে যাওয়া মানুষদের চিকিৎসা করতে গিয়ে বিশাল অংশের পরবর্তী পর্যায়ে নানা ধরনের ক্ষত এবং বিকৃতি দেখা দেয়, যা আমরা যেটাকে বলি কন্ট্রাকচার। এই যে বড় বড় ক্ষত তৈরি হয়, সেই ক্ষত থেকে পরবর্তী পর্যায়ে অনেকের ক্যান্সার হয়। তো এগুলো যখন আমরা বাদ দিয়ে দিই বা ফেলে দিই, তারপরে শরীর থেকে একটা অংশ চলে যায়, তখন সেই অংশটাকে মানে তার ফর্ম ফিরিয়ে দেওয়া, তারপরে তার ফাংশন পুনর্গঠন করার জন্য আমরা যেটা বলে থাকি তিনটা আগের রূপে ফিরিয়ে আনার জন্য আমরা 3টা শব্দ ইউজ করে থাকি। প্রথমত ফর্ম, অর্থাৎ আপনার মনে করেন যে আপনার শরীরের পুড়ে গিয়ে আপনার নাকটাই চলে গেল, তাহলে আপনার নাকের যে শেপ, যে ফর্ম, সেটা আগে এনে দিতে হবে। তারপরে শুধু শেপটা দিলেই হবে না, ওটা যাতে একটা নাকের একটা ফাংশন আছে আমরা জানি, সেই ফাংশনটাকে কার্যকারিতা থাকে, কার্যকারিতা, এবং সবশেষে হচ্ছে যেটা সুন্দর আমরা ফিনিশিং সেটা। অর্থাৎ আমাদের বেসিক প্রিন্সিপালে আমরা বলি 3টা এফ ব্যবহার করি, ফর্ম, ফাংশন এবং ফিনিশ। তো এই যে কাজটা, এই কাজটা শুধু পোড়া রোগের ক্ষেত্রে হয় না। ধরুন আপনার শরীরে একটা বা যে কোনো একজন মানুষের শরীরে একটা বড় ক্যান্সার হয়েছে শরীরের বাইরে, যে ব্রেস্ট ক্যান্সার হতে পারে, তার স্কিনের বিসিসি হতে পারে, স্কোয়ামাস সেল কার্সিনোমা অথবা ম্যালিগন্যান্ট মেলানোমা, অথবা একটা বড় সার্কোমা হলো, হওয়ার পরে এটা বাদ দিতে গিয়ে দেখা গেল যে বেশ বড় অংশ মানে চামড়া, মাংস সহ ইভেন হাড়ও চলে যায়। এই যে পুরো অংশটা চলে গেল, তাহলে আপনার কি হবে? এই কাজগুলো আমরা করে থাকি তারই শরীরের অন্য বাড়তি যে অংশ, আল্লাহ তাআলা জানেন যে আমাদের শরীরে এমন কিছু বাড়তি ব্যবস্থা করছেন যেটা এক্সপেন্ডেবল আমরা বলি, সেটা অন্য জায়গা রিপ্লেস করা যায়, রাইট। তো সেইভাবে আমরা হয় কাছাকাছি থেকে অথবা দূরবর্তী কোনো
অংশ থেকে এনে আমরা তার রিপ্লেসমেন্ট করি। জি। তাহলে দেখা গেল যে পোড়ার ক্ষেত্রে হতে পারে, একটা ক্যান্সার সার্জারির ক্ষেত্রে রিকনস্ট্রাকশনের দরকার হতে পারে। এবং আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট বা ট্রমা। জি। আমরা জানি যে আমাদের দেশে অন্যান্য মানে আশেপাশের দেশ বা উন্নত দেশের কথা বাদই দিলাম, যে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর অ্যাক্সিডেন্ট এবং এই অ্যাক্সিডেন্টের ফলে ওয়ার্কিং পিপলরাই কিন্তু আক্রান্ত হয়, অর্থাৎ যারা সমাজের জন্য কাজ করতে পারে সেই সমস্ত মানুষই কিন্তু আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার ফলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই তাদের হাড় ভেঙে যাচ্ছে, কিন্তু সাথে তার মাংস চলে যাচ্ছে। আপনি যদি শুধু হাড়টা জোড়া লাগান তাহলে হবে না, ওই চামড়া মাংসকে রিপ্লেসমেন্ট করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে পুনর্গঠনের ক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা পালন করে। অর্থাৎ মূল কথা হচ্ছে যে প্লাস্টিক সার্জারির সবচেয়ে বড় কাজগুলোর মধ্যে যদি একটা আমরা বলে থাকি, তাহলে রিকনস্ট্রাকশন বা পুনর্গঠনের কাজটাই হচ্ছে সবচেয়ে বেশি বড়। এরপরে আরও অনেকগুলো বিষয় আছে যেগুলা ধীরে ধীরে আমরা আলোচনায় আসবো। আমরা যতটুকু সম্ভব আজকে দর্শকদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি। আপনি যেহেতু প্রথমে বার্ন বা পুড়ে যাওয়া রোগীদের কথা বলেছেন, এবং আমরা জানি শীতকাল পড়ছে, অনেক ক্ষেত্রেই অনাকাঙ্ক্ষিতভাবেও কেউ আগুন পোয়াতে গিয়ে বা আগুন তাপাতে গিয়ে অথবা বিভিন্নভাবেই বাসায় বাচ্চারা বা মহিলারা যারা বাসায় গৃহিণীর কাজ করেন বা বিভিন্নভাবেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, তাদের জন্য আপনার কি পরামর্শ রয়েছে, এবং এই রকম কোন কোন ক্ষেত্রে পোড়া রোগীরা আপনাদের কাছে সহযোগিতা নিতে পারেন? ধন্যবাদ। শীতকালে আসলেই আমাদের এখানে পোড়া রোগীর একটা বড় ধরনের সমস্যা হয়ে থাকে অনেক কারণে। আপনি অলরেডি অনেকগুলো কারণ বলেছেন। তো এই কারণগুলোতে আমি প্রথমেই বলবো যে আপনারা যাতে সতর্ক হতে পারেন, কারণ এটা মানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রিভেনশন। এবং পৃথিবীর উন্নত দেশগুলোতে পোড়া রোগের ক্ষেত্রে প্রিভেনশনের মাধ্যমে তারা কিন্তু পার্সেন্টেজ অনেক কমিয়ে এনেছে। সেটাই বড় ব্যাপার, কারণ চিকিৎসা করাটা বার্নের ক্ষেত্রে খুবই জটিল বিষয়। অবশ্যই প্রতিরোধমূলক খরচেরও অনেক যেমন বিষয়, তার সাথে সাথে তার প্রক্রিয়াগত দিকও যথেষ্ট জটিল। এবং পোড়া রোগীদের বিশেষত মেজর বার্ন যেগুলো হয়, সেই মেজর বার্নের চিকিৎসা কিন্তু স্টিল আমরা যদিও বেশ কয়েকটা ভালো ভালো বার্নের প্রতিষ্ঠান, বার্ন চিকিৎসার প্রতিষ্ঠান গড়ে তুলেছি বাংলাদেশে, তারপরেও সেটা খুবই অপ্রতুল। তো প্রথমত আমরা বলবো যে আমাদের কাছে বেশিরভাগ রোগী আসে গরম পানিতে, শরীরে গরম পানি হয়ে যায়, এবং এতে বাচ্চারা বেশি আক্রান্ত হয় অনেক ক্ষেত্রেই। এবং বয়স্ক যারা, অর্থাৎ যারা ফিজিক্যালি কিছুটা উইক থাকে, নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে না, তারা কিন্তু এই ক্ষেত্রে বেশি আক্রান্ত হয়। তো আমি প্রথমেই বলবো যে শীতকালে আমরা প্রায়ই গরম পানি করে গোসল করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে সরাসরি চুলা থেকে গরম পানি হাঁড়িতে করে না এনে কাছে একটা বালতিতে ভরে তারপরে আপনি আপনার গোসলখানায় নিয়ে যেতে, এই সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা। আরেকটা হচ্ছে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে তাপ পোহাবার যে ব্যাপারটা, গ্রামাঞ্চলে এটা যেমন শুধু শীতের কারণে হয় তা না, এটা একটা ট্র্যাডিশনও আছে, কিন্তু মানুষ এটা পছন্দ করে। একসঙ্গে অনেক মানুষ এক জায়গায় বসে গল্প করে তাপ পোহায়, এবং এই ক্ষেত্রে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তো এইটা করতে গিয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে না পড়ে যায়। কারণ তাপে আপনার শরীরে যদি সরাসরি আগুন লেগে যায়, সেটাতে আপনি যত বেশি পরিমাণে দগ্ধ হবেন বা যে সিরিয়াস হবে দগ্ধতার, সেটা কিন্তু আবার গরম পানিতে কম হয়। সেই জন্য এই জায়গাগুলোতে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি যখন চুলা জ্বালাতে যাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন আগে থেকে যে আপনার গ্যাসের যে চুলাটা সেটা ঠিকমতো কাজ করছে কিনা। এবং আমরা বলবো যে গত 4-5 বছরে আমরা গ্যাসের চুলা থেকে শরীরে আগুন ধরে যাওয়ার বিষয়টা কিন্তু আমরা অনেক রোগী পাচ্ছি। এই জায়গাতে একটা সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যে সকল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই পয়েন্টসগুলো খুব সুন্দর করে বলেছেন। একটা বিষয় আসলে না জানলেই নয়, যদি কারো হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো জায়গা পুড়ে যায়, সেই মুহূর্তে কি করা উচিত? আমরা অনেক সময় অনেক ভুল প্র্যাকটিসও দেখি। আসলে কি দিতে হবে, ওই জায়গায় কি লাগাতে হবে বা কি করতে হবে এই মুহূর্তে, এটা না বুঝে আমরা অনেক কিছু ভুল কাজও করে থাকি। আপনাদের পরামর্শ কি? আচ্ছা, শুরুতে আমি আপনার প্রশ্নের বাইরেও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সমস্ত কারণে আগুন মানে শরীর পুড়ে যায়, তার মধ্যে আরেকটা কারণও আছে ইলেকট্রিসিটির ব্যাপার। তো আমরা প্রথমেই বলি যে আপনার শরীরের কোথাও যদি আগুনে সরাসরি পড়ুক অথবা গরম পানিতে পড়ুক অথবা ইলেকট্রিসিটি লাগুক, প্রথমেই যে কাজটা আপনাকে করতে হবে ওই প্রসেসটা বন্ধ করতে হবে। অর্থাৎ আপনি যদি মানে শরীরে আগুন লেগে যায় কোনো কারণে, তাহলে আপনার প্রথম কাজ হবে শরীরে যে কাপড়ে আগুন লেগেছে সেই কাপড়টা শরীর থেকে ফেলে দেওয়া। যদি সম্ভব না হয় অন্য কিছু দিয়ে সেটা আগুনটা নিভিয়ে দেওয়া। একান্তভাবে না পারলেও
আপনি সরাসরি শুয়ে পড়বেন, শুয়ে পড়ে গড়াগড়ি দিলেও আপনার আগুনটা নিভে যাবে। আর যদি গরম পানি পড়ে তাহলে কি করবেন, আপনি সাথে সাথে আপনি চলে যাবেন নিকটস্থ পানির যে উৎস, সেটা গ্রামে হলে পুকুর হতে পারে, বা বাসায় হলে আপনি শাওয়ারের যে ট্যাপ আছে, যে কোনো ট্যাপ, আপনি ট্যাপটা ছেড়ে দিবেন। ফ্লোয়িং একটা ওয়াটার সবসময় ভালো কাজ করে। আপনার এখানে বরফ দিতে হবে এমন কোনো কিন্তু বিষয় না। এরকম একটা ভুল ধারণা আছে, অনেকে বরফ দিয়ে রাখে। অনেক ক্ষেত্রে এই বরফ দেওয়ার ফলে ভ্যাসোস্পাজম হয়ে পোড়াটাকে আরো বেশি গভীর করে তোলে। সুতরাং বরফ দেওয়ার তেমন কোনো দরকার নেই, আপনি সিম্পল ফ্লোয়িং ওয়াটারে চলে যাবেন। নরমাল রানিং ওয়াটার, নরমাল রানিং ওয়াটারে 15 থেকে 20 মিনিট দিলে আপনার পোড়ার ক্ষেত্রে যেটা হয়, আপনার ওই গরম বস্তুটা আপনার শরীরে যত বেশি গরম হবে এবং যতক্ষণ থাকবে তত বেশি আপনার ক্ষত সৃষ্টি হবে। সুতরাং আপনি যদি পানি দেন, পানি দিলে আপনার এই গরম যেটা সেটা কিছুটা কমে যাবে, অর্থাৎ আপনার পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটাও কমে যাবে। এরপরে আপনি কি করবেন, এরপরেই আপনি অবশ্যই যদি আপনার বাসায় কিছু ক্রিম থাকে, যেমন আমরা বার্নল জাতীয় সিল্ক, মানে এটা সিলভার সালফার ডাইজেন, এটা কমনলি এখন বিভিন্ন দোকানে পাওয়া যায়। আমি মনে করি প্রত্যেকের বাসাতেই একটা সিলভার সালফার ডাইজেনের বিভিন্ন ধরনের আছে, একটা টিউব থাকতেই পারে। আপনি থাকলে এটা পরিষ্কার করে পানি দিয়ে একটু শুকনা পরিষ্কার কাপড় দিয়ে একটু মুছে মলমটা লাগিয়ে দিলেন, দিয়ে তারপরে আপনি নিকটস্থ হাসপাতাল চিকিৎসকের কাছে যাবেন। কিন্তু কোনোভাবেই যে কাজটা করবেন না, যেটা আমরা প্রায় দেখি, আপনি ডিম ভেঙে সেখানে লাগাবেন না, আপনি পেস্ট দিবেন না, অথবা অনেক গ্রামে অনেকে মাটি পর্যন্ত দিয়ে আনে, যেটা অবশ্যই মানে আপনার ইনফেকশন করবে, এগুলো আরো ক্ষতি বাড়াবে এবং পরবর্তী পর্যায়ে আপনার বার্নের ডেপথ বা গভীরতাটা বেড়ে যাবে, চিকিৎসা করতে কষ্ট হবে। অবশ্যই আমরা যে সকল দ্রব্য দেওয়া উচিত নয় সেটি আপনার কাছে শুনলাম, এবং শুধুমাত্র পানি এখানে সবচেয়ে বেশি নিরাপদ সেটিও আপনার কাছে শুনলাম। আপনি আরেকটি বিষয় বলছিলেন যে ক্যান্সার সার্জারির ক্ষেত্রে বা ক্যান্সার হয়ে গেলে বিভিন্ন ক্ষেত্রে, আপনি যদি দুই একটি উদাহরণ দিয়ে আমাদের দর্শকদেরকে একটু। ধন্যবাদ। ক্যান্সারের ক্ষেত্রে বিশেষ করে মুখের যে ক্যান্সারগুলো হয়, আমরা জানি যে আমাদের ত্বকের যে ক্যান্সারগুলো তার বেশিরভাগই আমরা বলি হেড নেক রিজিয়নে হয় বেশি। সেটার মধ্যে আমরা বেজাল সেল কার্সিনোমা বলি এবং স্কোমাস সেল কার্সিনোমা বলি। আমি রিসেন্ট একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, যে আমি তো এই সাবজেক্টে বহুদিন ধরে আছি, তো যার ফলে এই মুখের যে ক্যান্সারগুলো, সেই ক্যান্সারগুলো স্কোমাস সেল কার্সিনোমা আসছে অনেক বেশি ইদানিং, যেগুলো অনেক ক্ষেত্রে খুবই জটিল। এই জটিলতার কারণ হচ্ছে, ধরেন আপনার মুখের অ্যাঙ্গেলে একটা ক্যান্সার হলো, তো আপনাকে যখন এই ক্যান্সারটাকে ফেলে দিতে হবে, ক্যান্সারটাকে ফেলে দিতে গেলে আপনার চারিপাশ থেকে একটু ভালো অংশ নিতে হয়। নিতে গেলে যেটা হবে, আপনার এখানে একটা ক্ষত হবে এবং বিকৃতি হবে। তো সেই বিকৃতিটা অনেক ক্ষেত্রেই যারা প্লাস্টিক সার্জারিতে দক্ষ না বা প্লাস্টিক সার্জন না, কারণ আমরা আগেই বলেছি যে প্লাস্টিক সার্জন দেশে কিন্তু অনেক বেশি নাই, এবং সেই তুলনায় আমাদের গ্রামে গঞ্জে বা বিভিন্ন পেরিফেরিতে এই রোগগুলো হয়। প্রাথমিকভাবে ছোট আকারে হয়তো থাকে, অল্প করে, যাতে বিকৃতি না হয় সেজন্য হয়তো যতটুকু পরিমাণে কাটার দরকার ততটুকু পরিমাণে অনেকে কাটতে চান না, যাতে সেলাই করতে কষ্ট হবে। তো এই জায়গাগুলোতে আসলে প্লাস্টিক সার্জনের ভূমিকা। ক্যান্সারের একটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে, আপনার ক্যান্সার যতটুকু আছে ততটুকু ফেলে দিতে হবে, কোনো কিছু রেখে দেওয়ার দরকার নেই। তো আমরা ফেলে দিতে পারি না অনেক ক্ষেত্রে, যাতে জোড়া লাগানো কষ্ট হয়। তো সেই জন্যই আসলে প্লাস্টিক সার্জারির ভূমিকা এটা। আমরা বলে থাকি, আপনার যত ক্যান্সার আছে ফেলে দেন, রিকনস্ট্রাকশন করবার দায়িত্ব প্লাস্টিক সার্জনের। আর এখন প্লাস্টিক সার্জারি এমন একটা পর্যায়ে গেছে যে শুধু ধরেন আপনার এই পুরো চোয়াল শুদ্ধ পুরোটা ফেলে দিতে হলো, আপনি আশেপাশে থেকে পাচ্ছেন না, তাতেও কোনো সমস্যা নেই। আপনি শরীরের পা বা অন্য জায়গা থেকে আপনি রক্তনালী এনে মাইক্রোভাস্কুলার সার্জারির মাধ্যমে কিন্তু আপনি রিপ্লেস করতে পারেন। এবং খুবই আনন্দের বিষয় যে আমাদের বাংলাদেশের প্লাস্টিক সার্জন সহ আরও বেশ কিছু সার্জন আছে, তারাও চমৎকারভাবে এই কাজটি রপ্ত করে ফেলেছে। যদিও এটা অনেক অ্যাডভান্স সার্জারি, যেটা হয়তো আজ থেকে 5-7 বছর আগেও খুব বেশি প্রচলন বাংলাদেশে ছিল না। কিন্তু অত্যন্ত সুখের বিষয়, আমাদের দেশের প্লাস্টিক সার্জনরা নিজের দেশে এই কাজগুলো হর হামেশাই করছে, এবং এই ক্ষেত্রে মানে আমি বলবো যে একটা বিশাল সংখ্যক রোগী দেশের বাইরে সুবিধা পাচ্ছে এবং দেশের বাইরে তাদেরকে যেতে হচ্ছে না। জি, অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আপনি আমাদেরকে দিয়েছেন। আপনি প্রথমত পোড়া রোগীদের যে পরামর্শ সেটি দিয়েছেন, এবং ক্যান্সার এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে কি করা উচিত সেটি আপনি বলেছেন। আমরা জানি যে হরহামেশাই ব্রেস্ট সার্জারি হচ্ছে বা ব্রেস্ট ক্যান্সারের জন্য সার্জারি হচ্ছে, অনেক মহিলা আক্রান্ত হচ্ছেন। তাদের ক্ষেত্রে আপনারা বা প্লাস্টিক সার্জনরা কিভাবে ভূমিকা রাখেন, খুব সংক্ষেপে একটু বলুন। ধন্যবাদ। আসলে ব্রেস্ট ক্যান্সার এখন আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন্ড, অনেক ইয়াং পেশেন্টেরও ব্রেস্ট ক্যান্সার হয়, এবং ব্রেস্ট ক্যান্সারের একটা চিকিৎসা
খুবই জনপ্রিয় বা প্রায় হয়ে থাকে, সেটা হচ্ছে মাস্টেক্টমি। জি। মাস্টেক্টমি অর্থাৎ পুরো ব্রেস্টটাকে ক্যান্সার হলে কেটে ফেলে দেওয়া। কিন্তু একটা মহিলাদের জন্য, বিশেষ করে একটা ফর এক্সাম্পল একটা 25 বা 30 বছরের একটা মহিলা, তার যদি পুরো ব্রেস্টটাকে কেটে ফেলে দেওয়া হয়, তাহলে তার জন্য কিন্তু একটা মানসিক যন্ত্রণার বিষয়। এক্ষেত্রে আমরা প্লাস্টিক সার্জনরা দুইটা ভূমিকা পালন করে থাকি। এক হচ্ছে, যদি এই ব্রেস্ট ক্যান্সারের আমরা বিভিন্ন স্টেজ আছে, যদি আর্লি স্টেজ হয় অর্থাৎ স্টেজ 1 এবং 2 হয়, তাহলে পুরা ব্রেস্টটা ফেলে না দিয়ে তার ক্যান্সারের অংশটুকু ফেলে দিয়ে আমরা এটাকে পুনর্গঠন করে দিতে পারি। সেটা একটা বিষয়, অর্থাৎ তার ব্রেস্টটাকে প্রিজার্ভ রেখেই ক্যান্সার দূর করা সম্ভব। আচ্ছা। আরেকটা হচ্ছে, কোনো যে সমস্ত ক্ষেত্রে মাস্টেক্টমি করতেই হবে, অর্থাৎ পুরো ব্রেস্টটা ফেলে দিতে হবে, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমরা এই তার নিজের শরীরের বিভিন্ন অংশ দিয়ে প্রায় একেবারে কাছাকাছি রকমের ব্রেস্ট তৈরি করে দিতে পারি। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা সেলফ ইমেজ এবং মানসিক ভাবে একটা মহিলার তার সুস্থ থাকার জন্য এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখন কিন্তু প্লাস্টিক সার্জনরা খুব সহজেই করতে পারে এটা। আচ্ছা। আমার মনে হয় যে যারা মাস্টেক্টমি করার পরে অথবা ব্রেস্ট ক্যান্সার নিয়ে অনেকে ভয়তেই আসে না যে আমার ব্রেস্টটা ফেলে দিতে পারে, এই ভয় থেকে আপনারা দূরে থাকতে পারেন। খুব সহজেই আপনার রিপ্লেসমেন্ট করা সম্ভব। কিন্তু ব্রেস্ট ক্যান্সার এমনই একটা জিনিস, আপনি কোনোভাবেই আপনার হলে দেরি করবেন না, এই ভয়ে যে আপনার মাস্টেক্টমি হতে পারে। আসলে যত দ্রুত সম্ভব তার চিকিৎসা নিতে হবে এবং প্রয়োজনে রিপ্লেসমেন্ট বা রিকনস্ট্রাকটিভ সার্জারির সাহায্য অবশ্যই তারা নিতে পারেন, এবং সেটা আমাদের দেশেই পারেন সম্ভব। জি। আমরা জানি যে ইনজুরি বা ক্যাজুয়ালিটির ক্ষেত্রে বা বিভিন্ন ম্যাস ক্যাজুয়ালিটির ক্ষেত্রে অনেকেই ইনজিউর্ড হন এবং অনেকের অঙ্গ প্রত্যঙ্গ হানিও ঘটে থাকে। এবং রিসেন্টলি আমাদের দেশে জুলাই আগস্ট মাসে অনেক ইনজুরি হয়েছে, অনেক ছাত্ররাও আহত হয়েছেন। সেই ক্ষেত্রে বা এই ধরনের ম্যাস ক্যাজুয়ালিটির ক্ষেত্রে আপনারা কি ধরনের ভূমিকা রাখতে পারেন বা প্লাস্টিক সার্জারি কিভাবে ভূমিকা রাখেন? ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে বলবো যে আমরা বাংলাদেশ যে নতুন বাংলাদেশটা পেয়েছি, সেটা কিন্তু এই জুলাই অগাস্টের যে ছাত্র জনতার যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের সফলতা এসেছে বলেই আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে এই আন্দোলনে আহত যারা হয়েছে, তাদের মধ্যে বহু ছাত্র এবং জনতার শরীরের বিভিন্ন অংশ থেকে মানে চামড়া, মাংস তাদের চলে গেছে, এবং আমরা প্লাস্টিক সার্জনরা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। প্রসঙ্গত আমি বলতে পারি, আমি যেহেতু ঢাকা মেডিকেল কলেজে কাজ করি, ঢাকা মেডিকেল কলেজে আপনার এই যত আহত রোগী আসছে, তাদের একটা পর্যায়ে সবাইকে আসলে মানে আমরা আগে যেটা বলেছিলাম যে ফিনিশার হিসাবে আমাদের কাজ করতে হয়, সবাইকে আমাদের ঢাকা মেডিকেল কলেজের প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে। এবং যেহেতু তাদের প্লাস্টিক সার্জারি দরকার, সেই কারণে ওটাকে ওই রোগীদেরকে মনিটরিং সেল একটা করা হয় এবং তাকে সেখানে আমাকে চেয়ারম্যান করে একটা কমিটি গঠন করা হয়, এবং আমরা সেই রোগীদেরকে, অসংখ্য রোগীদেরকে প্লাস্টিক সার্জারি করে এই ছাত্র জনতার আন্দোলনে আহত যারা বীর যোদ্ধা, তাদেরকে অপারেশন করে অনেককেই তার সুস্থ জীবন ফিরে করা সম্ভব হয়েছে। এবং এখনও বেশ কিছু রোগী আছে যাদেরকে আমরা প্রতিনিয়ত অপারেশন করছি। এবং এই মাস ক্যাজুয়ালিটির ক্ষেত্রে আলটিমেটলি আমরা যেটা বললাম যে শেষ যে অংশটা, সেই অংশটা আসলে প্লাস্টিক সার্জনদেরকেই করতে হয়। সেই জন্য অবশ্যই ফিনিশিং যে কাজটা, সার্জারির ক্ষেত্রে ফিনিশিং কাজটা অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটি আপনি তুলে ধরার চেষ্টা করেছেন। আমি একটু এভাবে বলতে চাই যে অনেক ইন্ডাস্ট্রিয়াল ইনজুরির ক্ষেত্রে অথবা অনেক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এরকম দেখা যায় যে কোনো একটি অঙ্গহানি ঘটেছে। আমি যদি এভাবে বলি যে একজন মানুষের যদি কবজি থেকে এই অংশটুকু, হাতের অংশটুকু পড়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে বা এই ধরনের কোনো একটা আঙুলের একটি অংশ 1/3 বা 2/3 ছিঁড়ে গিয়েছে বা পড়ে গিয়েছে, এই সকল ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি কিভাবে হেল্প করতে পারে? ধন্যবাদ। প্লাস্টিক সার্জারির এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। সেটা হচ্ছে আপনার শরীর থেকে যখন একটা অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়, বিশেষত আঙ্গুল, হাতের অংশ আপনি যেটা বললেন, ইভেন পুরুষ মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা আমরা পেনিস বলে থাকি, সেটাও নানা অ্যাক্সিডেন্ট বা ইত্যাদির কারণে কিন্তু আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গেলে যেটা কি হয় যে তার রক্তনালীর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেলে সেটা মরে যায়। তো এই রকম আলাদা অঙ্গ যদি 6 ঘন্টার মধ্যে একজন অভিজ্ঞ প্লাস্টিক সার্জনের কাছে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু তারা মাইক্রো সার্জারির মাধ্যমে এটা পুনঃস্থাপন করে দিতে পারে। এবং আমরা এটা প্রায়ই করছি। আমি জাস্ট একটা উদাহরণ বলতে পারি যে গত মাসেই খুলনা থেকে একেবারে ইয়াং একটা ছেলের তার কবজি এখান থেকে পড়ে গেল। সেটা অবশ্য 12 ঘন্টা পরে নিয়ে এসছে, কারণ খুলনা থেকে আসতে। তো আল্লাহর রহমতে আমরা ঢাকা মেডিকেল কলেজের আমাদের ডিপার্টমেন্টে করলাম
এবং রোগী এই গত সপ্তাহে সুস্থ হয়ে তার হাত নিয়ে বাড়ি চলে গেছে। তবে এখানে সময়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটা সময় গুরুত্বপূর্ণ, এবং যেহেতু এটা করতে অনেক লম্বা সময় লাগেও, সেই জন্য আমরা বলে থাকি, এবং কিভাবে আনা যাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই এটা আনতে গেলে যেটা গুরুত্বপূর্ণ, ওই অংশটাকে একটা নর্মাল একটা পরিষ্কার কিছুর মধ্যে এনে তার চারিপাশে বরফ দিতে হবে, মানে সরাসরি বরফের মধ্য দিয়ে নিয়ে আসে। কিন্তু অনেকেই সরাসরি বরফের মধ্য দিয়ে ওই কাটা অংশটা নিয়ে আসে, কিন্তু সরাসরি তার সঙ্গে যেন বরফের সংস্পর্শ না থাকে। ডাবল কন্টেনার, আমরা বলি ডাবল কন্টেনার, তার বাইরে একটা মানে বরফ একটা লেয়ার থাকবে, সেটা দিয়ে এই প্রিজার্ভেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রিজার্ভেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে করে চিকিৎসকরা সেই ছিঁড়ে যাওয়া বা বিচ্যুত হয়ে যাওয়া অংশটুকু জোড়া লাগাতে পারে। এবং এটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা এই জন্যই যে একটা মানুষের শরীর থেকে আপনি যে অঙ্গটা চলে গেল, সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে অন্য কোনোভাবে রিপ্লেসমেন্ট করা ভেরি ডিফিকাল্ট। অবশ্যই সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের, বিশেষ করে আমাদের ঢাকা মেডিকেল কলেজে, আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট এবং প্রাইভেটলিও আমাদের অনেক প্লাস্টিক সার্জন আছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা যথেষ্ট মানে গুরুত্বের সঙ্গে এবং দ্রুততার সঙ্গে এটা করতে পারেন। এবং আমি সৌভাগ্যের কথা হচ্ছে আমাদের দেশে অনেকগুলো সার্জন আছেন যারা যে কোনোভাবেই যে কোনো সময় এটা করতে পারেন। বেশ প্রচুর সংখ্যক সরকারি এবং বেসরকারি অনেক ক্ষেত্রেই অনেক প্লাস্টিক সার্জন কাজ করছেন, যদিও সংখ্যাটি সীমিত, আপনি প্রথমেই বলেছেন। তারপরেও আমি বলবো যে অন্তত বেশ কিছু সংখ্যক সার্জন আছেন, আগে যেটা একেবারেই সম্ভব ছিল না, এটা এখন সম্ভব। আমরা আশা করি যে ভবিষ্যতে বাংলাদেশে অনেক বেশি প্লাস্টিক সার্জন তৈরি হবেন এবং তারা দেশের মানুষের সেবা করবেন। অবশ্যই দেশের মধ্যেই যেন আমরা চিকিৎসা সেবা নিতে পারি, দেশের বাইরে যাতে আমাদের যেতে না হয়। আরেকটি বিষয় আলোচনায় আনতে চাই, আমরা হার্নিয়া অপারেশনের কথা শুনেছি, যেটা সবসময় জেনারেল সার্জনরাই করে থাকেন, কিন্তু ইদানিং প্লাস্টিক সার্জনরাও হার্নিয়া অপারেশনের ক্ষেত্রে ভূমিকা রাখছেন। খুব সংক্ষেপে যদি একটু বলেন। আসলে প্লাস্টিক সার্জনরা যে হার্নিয়াগুলো ডিল করে থাকে, আমরা আগেই বলেছি যে উই আর দ্য ফিনিশার, অর্থাৎ কমপ্লিকেটেড যে সমস্ত হার্নিয়া, অর্থাৎ আপনার হার্নিয়াতে যেটা হয় যে অ্যাবডোমেনের একটা বড় অংশ অনেক সময় চলে যায়, বিশেষ করে অ্যাক্সিডেন্টের ফলে যে হার্নিয়াগুলো হয়। তারপরে হার্নিয়া কয়েকবার অপারেশন করা হয়েছে, করতে করতে যখন অ্যাবডোমিনাল ওয়াল যেটা ডেফিসিয়েন্ট হয়ে যায়, তখন আসলে প্লাস্টিক সার্জনদের ভূমিকা লাগে। কেন লাগে? কারণ তারা এই যে বিভিন্ন লেয়ারগুলোকে তারা কম্পোনেন্ট সেপারেশন করে বা মানে পুরোপুরি ডিসেকশন করে যে কাজটা তারা করতে পারেন, সাধারণভাবে যারা ট্রেন না তারা এই জটিল হার্নিয়াগুলো করতে পারেন না। এই কারণে প্লাস্টিক সার্জন এই সকল কমপ্লিকেটেড হার্নিয়াগুলো আসলে প্লাস্টিক সার্জনরা করে থাকে। সাধারণ হার্নিয়া যেগুলো আছে সেগুলো জেনারেল সার্জন সহ সবাই করতে পারেন, অবশ্যই। তবে প্লাস্টিক সার্জনের একটি বিশেষ ভূমিকা পালন করে। আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আমরা আলোচনা শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। প্লাস্টিক সার্জনরা কি কি ধরনের ভূমিকা রাখতে পারেন, কোন কোন রোগের ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে, সেই সম্পর্কে আমাদেরকে বিশদভাবে আলোচনা করবার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং যারা এতক্ষণ কষ্ট করে এই অনুষ্ঠানটা দেখলেন সেই সমস্ত দর্শকদের অসংখ্য ধন্যবাদ। এবং একই সঙ্গে আমি RTVর সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা আছেন এই অনুষ্ঠানে করতে সহযোগিতা করছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করেছি বাংলাদেশে প্লাস্টিক সার্জারি চিকিৎসা এবং সম্ভাবনা, এই বিষয়টুকু নিয়ে আমরা জানবার চেষ্টা করেছি কোন কোন ক্ষেত্রে আসলে প্লাস্টিক সার্জারি বিষয়টির প্রয়োজনীয়তা রয়েছে, প্লাস্টিক সার্জনরা কোন কোন ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করতে পারেন, বিশেষ করে পোড়া রোগী অথবা আহত রোগী অথবা ক্যান্সারের রিকনস্ট্রাকটিভ সার্জারি, এবং এছাড়াও আরও অনেক নিত্য নতুন অপারেশনের ক্ষেত্রে আজকাল প্লাস্টিক সার্জারি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানটি দেখবার জন্য, এবং আগামী সপ্তাহের সুস্থ থাকুন অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।